মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। মিস আসসালামু আলাইকুম। আচ্ছা, 10টা 5 বাজে এবং আমাদের স্টুডেন্টের সংখ্যা হয়েছে 23 জন। ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু করছি। শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। ভালো আছি, আপনি কেমন আছেন? এরা সবাই ভালো আছো তো? জি মিস। আচ্ছা, সবাই ক্লাসে একটু মনোযোগ দাও। আমি লাস্ট ক্লাস তোমাদের সাথে করেছিলাম গত 7 তারিখে, তাই না? কারণ তারপর 14 তারিখে ছিল বন্ধ, পয়লা বৈশাখের বন্ধ ছিল। তো 7 তারিখের পর 14 তারিখে বন্ধ ছিল, আজকে 21 তারিখ। 7 তারিখে আমি লাস্ট তোমাদের সাথে ক্লাস করিয়েছিলাম দ্বিতীয় অধ্যায়ের পাঠ 7 ও 8, মনে আছে? জি মিস। আচ্ছা, শিক্ষক পরিচিতি দেখতে পাচ্ছ, আর এ প্রসঙ্গে থাকছি না। আজকে দ্বিতীয় অধ্যায় আমরা পড়বো। আজকে আমি চেষ্টা করব তোমাদের এই পাঠটা শেষ করতে। হ্যাঁ, একটু সময় এখন যেহেতু স্বল্প, তারপর চেষ্টা করব পাঠ 9, পাঠ 10 এবং পাঠ 11 পড়ার। তারপর যদি না পারা যায় তাহলে 11টা হয়তো বাদ রাখবো, কিন্তু বাকিটা আমরা শেষ করব। তো এই পাঠগুলো পড়া শেষ হলে আমরা যা যা জানতে পারবো সে প্রসঙ্গে দেখি একটু।
মুক্তিবাহিনী, মিত্রবাহিনী এবং যৌথ বাহিনী সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। জানতে পারবে পাকিস্তানি হানাদার বাহিনী কিভাবে এদেশের নিরীহ মানুষের ওপর অত্যাচার, নির্যাতন এবং নির্মমভাবে হত্যা করেছিল সে সম্পর্কে জানতে পারবে। আর মিস আসসালামু আলাইকুম। পাকিস্তানি বাহিনী যখন আত্মসমর্পণ করতে বাধ্য হয় তখন বাংলাদেশের পক্ষে কে ছিলেন এবং পাকিস্তানের পক্ষে কে ছিলেন সে সম্পর্কে জানতে পারবে। তো ঠিক আছে, এই পর্যন্তই আজকে। তারপর আমরা এখন মূল বইয়ে চলে যাই। আশা করি সবাই বইটা সামনে নিয়ে বসেছো। সবার সামনে কি বইটা আছে? জি মিস। বইয়ের পৃষ্ঠা নাম্বার 28-এ আসো সবাই। আচ্ছা, এই অধ্যায়টা একটু বড় ছিল তাই না? বাংলাদেশের মুক্তিযুদ্ধ অধ্যায়টা স্বাভাবিকভাবে একটু বড়ই ছিল। আমরা চেষ্টা করবো আজকে শেষ করতে। দেখো, পাঠ 9 আছে যৌথ বাহিনীর নেতৃত্বে চূড়ান্ত যুদ্ধ। দেখতে পাচ্ছ সবাই? স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে মেয়েরা? জি মিস। আচ্ছা, আমি একটু একজনকে বলবো পড়তে, আমার শরীরটা একটু খারাপ লাগছে। আমি একটু আদিবা আছো? জি মিস। আচ্ছা, একটু পড়ো। আদিবা একটু পড়ো। সবাই একটু হাতে পেন্সিল বা কলম নাও। ইম্পর্টেন্ট লাইনগুলো অবশ্যই দাগ দিবা। যৌথ বাহিনীর নেতৃত্বে চূড়ান্ত যুদ্ধ। মুজিবনগর সরকারের সেক্টর ভিত্তিক যুদ্ধ পরিকল্পনার ফলে ৭১-এর মে মাস থেকে মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে সাহসের সঙ্গে পাকিস্তানি বাহিনীর মোকাবিলা শুরু করে। জুন মাস থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বাঙালি গেরিলা যোদ্ধারা দেশের অভ্যন্তরে প্রবেশ করে পাকিস্তানি বাহিনীর উপর ব্যাপক আক্রমণ চালাতে থাকে। এতে পাকিস্তানি বাহিনী দিশেহারা হয়ে পড়ে। মূলত মধ্য নভেম্বর থেকে ভারতীয় বাহিনী পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে মুক্তিবাহিনীকে সম্মুখ যুদ্ধে কার্যকর সহায়তা দিতে থাকে। 13 নভেম্বর ট্যাঙ্ক সহ দুই ব্যাটালিয়ন ভারতীয় সৈন্য যশোর ঘাঁটি স্থাপন করে। পাকিস্তানি বাহিনীর উপর আরো সুদৃঢ় আক্রমণের জন্য 21শে নভেম্বর বাংলাদেশ ও ভারত সরকার একটি যৌথ বাহিনী গঠন করে। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী সমন্বয়ে এটি গঠিত হয়। যুদ্ধকালীন মুক্তিবাহিনীর সহায়তাকারী ভারতীয় বাহিনীকে মিত্রবাহিনী বলা হতো। যৌথ বাহিনী গঠনের ফলে স্বাভাবিকভাবেই যুদ্ধ দারুণ গতি লাভ করে। 3রা ডিসেম্বর। আদিবা একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো। আচ্ছা, এখানে দেখো অনেকগুলো কথা আছে। এখানে মিত্রবাহিনী কাকে বলে একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। কবে মিত্রবাহিনী গঠন করা হয়, ভেরি ইম্পর্টেন্ট। এখানকার প্রশ্নগুলো কিন্তু তোমাদের 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য কিন্তু আসে, ঠিক আছে? আর এগুলো কি বুঝতে পারো তো? রণাঙ্গন মানে বুঝো তো? যুদ্ধক্ষেত্রটাকে বলা হয় রণাঙ্গন, ঠিক আছে? আর মধ্য নভেম্বর মানে মাঝামাঝি। নভেম্বরের 15 তারিখটাই যে মধ্য তারিখ তা না, ওই আগে পরে এরকম 12, 13, 14 তারিখ, 15 তারিখ, 18 তারিখ এই সমস্ত সময়টাকে বলা হচ্ছে মধ্য নভেম্বর, ঠিক আছে? এই যে সেক্টর ভিত্তিক, কয়টা সেক্টর ছিল মুক্তিযুদ্ধের সময়? 11টি।
11টি সেক্টর। এই যে সেক্টর ভিত্তিক যুদ্ধ শুরু হয় এবং বাঙালিদের যখন প্রশিক্ষণ নেওয়ার পর তারা যখন যুদ্ধ শুরু করে তখন পাকিস্তানি সৈন্যরা কিন্তু আসলে দিশেহারা হয়ে পড়ে, কারণ অসংখ্য বাঙালি তখন যুদ্ধ করছে আর ওদের সংখ্যাটা ছিল সীমিত। যদিও ওদের অস্ত্রশস্ত্র ছিল অনেক বেশি ভারী, কিন্তু বাঙালি মুক্তিযোদ্ধার সংখ্যাটা ছিল বেশি। তো এরকম 13ই নভেম্বর ট্যাঙ্ক সহ 2 ব্যাটালিয়ন ভারতীয় সৈন্য যশোরের ঘাঁটি স্থাপন করে, কারণ যশোরের সাথে ভারতের মানে খুব কাছাকাছি, এই কারণে তারা খুব দ্রুত এখানে ঘাঁটি স্থাপন করতে সক্ষম হয়েছিল। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এই জায়গাগুলো একটু দাগ দিয়ে রাখো। হ্যাঁ, এবার আদিবা পড়ো। 3রা ডিসেম্বর পাকিস্তানি বিমান বাহিনী ভারতের কয়েকটি বিমান ঘাঁটিতে হামলা চালালে শুরু হয়ে যায় পাক ভারত সর্বাত্মক যুদ্ধ। যৌথ বাহিনীর অধীনে বাংলাদেশ সীমান্তে এই সময় আক্রমণ শুরু হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহে চালানো হয় বিমান হামলা। 6ই ডিসেম্বর ভারত সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। পরের দিন যশোর বিমানবন্দরের পতনের পর যৌথ বাহিনী যশোর শহরে প্রবেশ করে। 8 থেকে 9 ডিসেম্বরের মধ্যে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী শহর যৌথ বাহিনীর দখলে আসে। 10ই ডিসেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টালকে নিরপেক্ষ এলাকা ঘোষণা করে ঢাকাস্থ কূটনৈতিক বৃন্দ ও বিদেশি নাগরিকদের সেখানে আশ্রয় দেওয়া হয়। ওই দিন বিশেষ বিমানযোগে ঢাকা থেকে ব্রিটিশ ও অন্যান্য বিদেশি নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। 11 থেকে 12 ডিসেম্বরের মধ্যে ময়মনসিংহ, হিলি, কুষ্টিয়া, খুলনা, রংপুর, রাজশাহী, দিনাজপুর ও সিরাজগঞ্জ মুক্ত হয়। ধন্যবাদ যৌথ আদিবা বাহিনীর তোমাকে। শেষ। ধন্যবাদ আদিবা, Okay, এটা তো আমাদের শেষ হলো, তাই না? জি মিস। এই পর্যন্ত তো আমাদের শেষ হলো। তোমাকে ধন্যবাদ আদিবা, সুন্দর পড়েছো। আর এখানেও কিছু বিষয়গুলো আছে, কোন তারিখে 11 এবং 12 ডিসেম্বর মধ্যে কোন কোন জায়গাগুলো মুক্ত হয়। তারপরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, এটা হচ্ছে হোটেল সোনারগাঁ যেটা এখন আছে, সেটা হচ্ছে। আর এই হোটেলটা তখন নাম ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টাল। তো তখন তো অনেক বিদেশি মানুষরা ছিল, কূটনীতিকরা ছিল, বিভিন্ন সাংবাদিকরা ছিল, তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। এবং 8 এবং 9 ডিসেম্বর মধ্যে কোন কোন জায়গাগুলো যৌথ বাহিনীর দখলে আসে, তার মানে মুক্ত হয়, পাকিস্তান বাহিনীর মুক্ত হয়। এই যে যৌথ বাহিনীর দখলে আসা মানে পাকিস্তানি বাহিনী থেকে মুক্ত হওয়া। আরেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট আসে, সেটা হচ্ছে যে সর্বপ্রথম কোন দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়, কত তারিখে? বলতো কোন দেশ স্বীকৃতি দেয় এবং কত তারিখে? 6ই ডিসেম্বর ভারত স্বীকৃতি দেয়। হ্যাঁ, তাহলে সর্বপ্রথম দেশ স্বীকৃতি দেয় হচ্ছে ভারত, একটা তারিখটা হচ্ছে 6ই ডিসেম্বর। যদিও 16 ডিসেম্বর আমাদের স্বাধীনতা মানে বিজয় দিবস, কিন্তু তার আগেই আমাদেরকে স্বীকৃতি দিয়ে দিয়েছিল ভারত। তো ধন্যবাদ আদিবা তোমাকে। আচ্ছা, এরপরে যৌথ বাহিনীর শেষ যুদ্ধ। যৌথ বাহিনীর শেষ যুদ্ধ, আমাকে একটু সহযোগিতা করো। মহিমা আহমেদ, মোহনা আছো? আচ্ছা, সানিকা আক্তার আছো? নিউ স্টুডেন্ট সানিকা আক্তার। জি মিস। আচ্ছা, একটু পড়ো তুমি পড়ো যৌথ বাহিনীর শেষ যুদ্ধ। 16 ডিসেম্বর ঢাকা বিভিন্ন সামরিক অবস্থান তুমি একটা কাজ করো সানিকা, তোমার ভিডিওটা অফ করলে শুনতে ভালো পাবো আমরা। ভিডিওটা অফ করে দাও। 12 ডিসেম্বর ঢাকা বিভিন্ন সামরিক অবস্থানের উপরে যৌথ বাহিনীর বিমান হামলা চলে। যৌথ বাহিনী চারদিকে থেকে ঢাকার অতিমুখে রওনা হয়। এর মধ্যে দেশের সীমান্তবর্তী বিভিন্ন রঙ্গনে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ শুরু হয়ে যায়। পূর্ব পাকিস্তানে দাবেদার সরকারের গভর্নর ডক্টর মালিক ভয়ে পদত্যাগ করে তার মন্ত্রীদের নিয়ে নিরপেক্ষ এলাকায় অর্থাৎ হোটেল ইন্টারন্যাশনালে আশ্রয় নেয়। 14 ডিসেম্বরের মধ্যে ঢাকা ছাড়ার দেশে অন্য অনেক বড় শহর ও
সেনানিবাসে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। ওই দিনই পাকিস্তানি বাহিনী যুদ্ধের সমাপ্তি ঘটে। ঢাকা শহরের চারদিকে তখন যৌথ বাহিনী ঘেরাও করে রাখে। যে কোনো সময় ঢাকা পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ ঘটতে পারে, অবস্থান সে রকম পর্যায়ে পৌঁছে যায়। আত্মসমর্পণে সুবিধার মিত্রবাহিনী সমধিনায়ক জেনারেল স্যাম শামেশ্বর আবহানে উভয় পক্ষে 16 ডিসেম্বর বিকেল 3টা পর্যন্ত যুদ্ধ বিরতিতে সম্মত হয়। হ্যাঁ, ধন্যবাদ সানিকা, তোমাকে ধন্যবাদ। আচ্ছা, এখানে একটু বিষয়টা দেখো যে কয় তারিখে যুদ্ধ শুরু হয়েছে। অভিমুখে, ঢাকা অভিমুখে মানে ঢাকার দিকে রওনা হয় যৌথ বাহিনী চারিদিক থেকে। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে রণাঙ্গন মানে আমি বলেছি যুদ্ধক্ষেত্র, ঠিক আছে। আচ্ছা, 14 ডিসেম্বর তো আমরা জানি কি দিবস? শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবী দিবস। বুদ্ধিজীবীদেরকে তারও আগে থেকে হত্যা করা শুরু করেছিল, কিন্তু 14 ডিসেম্বরটাকে আমরা ওই দিবস হিসেবে পালন করি। তো এরকম করে তারা বিভিন্ন জায়গা থেকে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়, কারণ তারা দেখছিল যে তারা পারবে না, বাংলাদেশের সাথে তারা পারছে না। আচ্ছা, তারপর 16 ডিসেম্বর 3টা পর্যন্ত যুদ্ধবিরতি, মানে যুদ্ধ আর এখন আপাতত স্টপ থাকলে এরকম করে বিরতিতে তারা সম্মত হয়। এরপরে আমাকে একটু সাহায্য করো। নওশীন নাওয়াল আছো? মিস আছি। হ্যাঁ, পার্ট 10টা পড়ো একটু। আমার না বুকে একটু ব্যথা করছে, কিন্তু আমি খুব অসুস্থ বোধ করছি। গণহত্যা ও নির্যাতন। দখলদার পাকিস্তানি বাহিনী মুক্তিযুদ্ধের পুরো সামনে আসো, তোমার স্পিকারের সামনে আসো। দখলদার পাকিস্তানি বাহিনী মুক্তিযুদ্ধের পুরো 9 মাস জুড়ে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে। আমরা এর আগে জেনেছি 25শে মার্চ মধ্যরাত থেকে নিরস্ত্র বাঙালিদের উপরে হত্যাযজ্ঞ শুরু করে। রাতেই তারা সেনানিবাস, ইপিআর দপ্তর, পুলিশ লাইন্স ও আনসার ব্যারাকে হামলা চালিয়ে বাঙালি সদস্যদের হত্যা ও বন্দী করতে শুরু করে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও তাঁতীবাজার সহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে গণহত্যা চালায় ও বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। পাকিস্তানি বাহিনী আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখামাত্র হত্যার নীতি গ্রহণ করে। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ছিল তাদের নির্বিচার হত্যার প্রধান শিকার। তাদের বাড়িঘর, দোকানপাট, পাড়া ও গ্রাম লুট করে জ্বালিয়ে দেওয়া হয়। দেশের শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবী সমাজ ছিল পাকিস্তানি বাহিনী ও তাদের দূষরদের বিশেষ টার্গেট। মুক্তিযুদ্ধের শুরুতে ও শেষ পর্যায়ে এভাবে দেশকে মেধাশূন্য করার পরিকল্পনা থেকে তারা বুদ্ধিজীবীদের ব্যাপকভাবে হত্যা করে। দেশের অভ্যন্তরে মানুষ ছিল অবরুদ্ধ। অনেকে পাকিস্তানি বাহিনী ও রাজাকার আলবদরদের ভয়ে পুরো 9 মাস দেশের ভিতরে আত্মগোপন করে জীবন কাটিয়েছে। আর প্রায় 1 কোটি মানুষ দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। শরণার্থী শিবিরে বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে, অপুষ্টিতে ও রোগে ভুগে বহু শিশু প্রাণ হারায়। বৃদ্ধ ও নারীদের জীবনেও নেমে আসে চরম নিপীড়ন। একইভাবে দেশের ভিতরে অবরুদ্ধ মানুষও পাকিস্তানি বাহিনী ও তাদের দূষরদের গণহত্যার শিকার হয়। খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে 20শে মে ইতিহাসে অন্যতম জঘন্য গণহত্যা ঘটে পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা। পাকিস্তানি বাহিনীকে সহায়তা করার জন্য এদেশের মুসলিম লীগ ও জামায়াতে ইসলামী নেতারা রাজাকার, আলবদর, আল-শামস বাহিনী গঠন করে। এই সকল বাহিনীর নেতৃত্বে ছিল গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, কামরুজ্জামান সহ অনেকে। তারা বাংলাদেশ, বাঙালির মুক্তিযুদ্ধ ও মুক্তিকামী মানুষের বিরুদ্ধে অবস্থান নেয়। এদের সহায়তায় বাংলাদেশের অভ্যন্তরে সংঘটিত হয় নিরপরাধ লক্ষ লক্ষ নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধদের হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ প্রভৃতি মানবতা বিরোধী কর্মকাণ্ড। নারী নির্যাতনের মতো ঘৃণিত কাজেও রাজাকার, আলবদর, আল-শামস বাহিনী সরাসরি জড়িত ছিল। 3রা ডিসেম্বর 1971 সালে যৌথ বাহিনীর আক্রমণের ফলে পাকিস্তানের পরাজয় যখন নিশ্চিত, তখন তারা বাংলাদেশকে মেধাশূন্য করার নীল নকশা তৈরি করে। এই পরিকল্পনা অনুযায়ী বাংলার শ্রেষ্ঠ সন্তান, বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, সঙ্গীতজ্ঞদের ধরে নিয়ে নির্মম নির্যাতন করে হত্যা করে। এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব, সাহিত্যিক অধ্যাপক মুনির চৌধুরী, অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা ও কথাশিল্পী আনোয়ার পাশা,
সাহিত্যিক ও সাংবাদিক শহীদুল্লাহ কায়সার, সাংবাদিক নিজামুদ্দিন ও সিরাজউদ্দিন হোসেন, লেখিকা সেলিনা পারভিন ও মেহেরুন্নেসা এবং সাংবাদিক শহীদ সাবের, ডক্টর ফজলে রাব্বি ও ডক্টর আলিম চৌধুরী, দানবীর প্রণতা প্রসাদ সাহা, নূতন চন্দ্র সিংহ, রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্ত ও মশিউর রহমান, সঙ্গীতজ্ঞ আলতাফ মাহমুদের মতো বরেণ্য ব্যক্তিগণ। জাতির এই সূর্য সন্তানদের অধিকাংশই 10 থেকে 14 ডিসেম্বরে তুলে নিয়ে যাওয়া হয়। তাই তাদের স্মরণে প্রতি বছর 14 ডিসেম্বর আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে থাকি। বিজয় অর্জনের পরে এসব সূর্য সন্তানদের লাশ রায়ের বাজার সহ বিভিন্ন বধ্যভূমিতে পাওয়া যায়। এই অপরাধের দায় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার আল-বদর, আল-শামস বাহিনীর উপর বর্তায়। এই পরিকল্পিত গণহত্যা চালাতে গিয়ে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা এদেশে অনেক বধ্যভূমি তৈরি করেছে। এর মধ্যে কয়েকটি বড় বধ্যভূমি হলো ঢাকার রায়ের বাজার, চট্টগ্রামের পাহাড়তলী, খুলনার খালিশপুর, সিলেটের শমশেরনগর ইত্যাদি। সারা দেশে বিভিন্ন জেলা ও মহকুমায় নির্জন নদীর তীর ও চা বাগানেও অসংখ্য বধ্যভূমি গড়ে তুলেছিল ঘাতকরা। এই গণহত্যা চলেছে সারা দেশে পুরো 9 মাস জুড়ে। যদিও খুব নিষ্ঠুর ও লোমহর্ষক, তবু পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের নির্যাতনের ধরন সম্পর্কে আমাদের কিছুটা হলেও জানা দরকার। বিভিন্ন প্রক্রিয়ায় নির্যাতন করে পরে তারা আটককৃতদের হাত পা বেঁধে গুলি করে হত্যা করে নদী, জলাশয় ও গর্তে ফেলে রাখত। এছাড়া একটি একটি করে অঙ্গচ্ছেদ করে গুলি করে হত্যা করত। চোখ উপড়ে ফেলা, মাথায় আঘাত করে চূর্ণ বিচূর্ণ করা, মুখ থেতলে দেওয়া, ব্যায়োনেট ও ধারালো অস্ত্র দিয়ে হৃৎপিণ্ড উপড়ে ফেলা, আঙ্গুলে সূচ ফোটানো, নখ উপড়ে ফেলা, শরীরের চামড়া কেটে লবণ ও মরিচ দেওয়া ছিল অত্যাচারের নিষ্ঠুর ধরন। বন্দিশালা ও বধ্যভূমি থেকে বেঁচে আসা অনেকের কাছ থেকে পাওয়া বিবরণ আরো ভয়াবহ, যা ভাষায় প্রকাশ করা যায় না। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, পড়াচ্ছ খুব সুন্দর করে। এখানে তো বোঝার কিছু নাই, এগুলো বুঝতে পারছো তাই না, যে কি রকম অমানবিক তারা অত্যাচার শুরু করেছিল, তাই না? অমানবিকটা কিরকম সেটা এখন আমরা শুনেছি, কিন্তু এ ধরনের কষ্ট দেওয়া, মানুষ তো মারা যাবে, কিন্তু এরকম কষ্ট দিয়ে মানুষকে মেরে ফেলা তারা কতটা অমানবিক হতে পারে। আর আমাদের দেশের কত সূর্য সন্তানরা মারা গেছে, তারা থাকলেও তো আমাদের দেশটা আরো আগে আরো বড় হতে পারতো, আরো উন্নতি করতে পারতো। তাদের কাজটাই ছিল যখন পারবে না, তখন তাদের কাজ হলো আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা, যেন দেশটা মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আচ্ছা নওশীন, তুমি আরেকবার পড়ো তো, তুমি পড়ে নাও পরেরটুকু, পার্ট 11। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয় 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে। ওই দিন হানাদার বাহিনী তাদের শোচনীয় পরাজয় মেনে নিয়ে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী নিয়ে গঠিত যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। আমরা লাভ করি প্রিয় মাতৃভূমি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আত্মসমর্পণ অনুষ্ঠানে নেতৃত্ব দেন যৌথ বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। তার সঙ্গে ছিলেন মুজিবনগর সরকারের প্রতিনিধি, মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতি গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার। আত্মসমর্পণের দৃশ্য দেখার জন্য রেসকোর্স ময়দান লোকের লোকারণ্য হয়ে যায়। জয় বাংলা স্লোগানে ঢাকার আকাশ বাতাস মুখরিত হতে থাকে। রেসকোর্স ময়দানে খোলা আকাশের নিচে একটি টেবিলে বসে যৌথ বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল অরোরা এবং পরাজিত পাকিস্তানি বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল এ.কে নিয়াজি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন। বন্দী করা হয় পাকিস্তানি বাহিনীর প্রায় 93,000 সদস্যকে। এভাবে আমাদের মুক্তিবাহিনীর বীরত্বপূর্ণ লড়াই, সমগ্র বাঙালি জাতির স্বাধীনতার জন্য তীব্র আকাঙ্ক্ষা ও দৃঢ় ঐক্য, মিত্রবাহিনীর সক্রিয় সহায়তা এবং বিশ্ব জনমতের সমর্থনে মাত্র 9 মাসে আমাদের মুক্তিযুদ্ধ তার সফল সমাপ্তিতে পৌঁছে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা লাভ করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। গুড, থ্যাংক ইউ, খুব সুন্দর পড়েছো। তো আজকে আমাদের যেহেতু এই পাঠটা পড়া হয়েছে, আমরা একটু বহু নির্বাচনী প্রশ্নতে আসি। তোমাদের বইয়ে দেখো 1971 সালের কোন তারিখে মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়? কত তারিখে জানো তোমরা? 10 এপ্রিল। আর 17 এপ্রিল তো ইম্পর্টেন্ট, কিসের জন্য 17 তারিখে শপথ গ্রহণ করা হয়? হ্যাঁ, তাহলে 10 এপ্রিল। তারপরটা আসলে 1971 সালে অসহযোগ আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল কি কি? জাতীয় পরিষদের অধিবেশন বর্জন করা, কলকারখানা বন্ধ করে দেওয়া, সর্বত্র বঙ্গবন্ধুর নিয়ন্ত্রণে চলে আসা। কি হবে বলতো?
মিস তিনটাই হবে। মিস 1 ও 2 দিন 1 ও 2 হয়, 3 হয় কিনা আমি ঠিক জানি না। 3 নাম্বারটা কি হয় সর্বোচ্চ মিস চলে 1 ও আসে? 2 হবে 1 ও 2 মিস না, 1 ও মিস। 2 আচ্ছা, 1 ও 2 হয়। আরেকটা দেখো, সপ্তম শ্রেণীর ছাত্রী নাওমি 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তার ছবিতে একজন লোক চশমা পরা, কোট পরা, একটি আঙ্গুল উঁচু করে ভাষণ দিচ্ছেন, আর উপস্থিত জনতা উত্তেজনায় ফেটে পড়ছে। এখন প্রশ্ন দেখো, নাওমির অঙ্কিত চিত্রে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে? তেমন আমরা সবাই বুঝতে পারছি, বলো তো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর শেখ রহমান। মুজিবুর হ্যাঁ, রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর 4 নাম্বারটা দেখো, উদ্দীপক ও উক্ত ব্যক্তির ভাষণ প্রধানত কিসের অনুপ্রেরণা জুগিয়েছে? মিস স্বাধীনতা আন্দোলনে। আন্দোলনের প্রশ্নগুলো একদম মানে খুবই সিম্পল দিয়েছে। মিস ভাষা স্বাধীনতা আন্দোলনের। হ্যাঁ, স্বাধীনতা আন্দোলনে। আচ্ছা, এখন দেখো সৃজনশীল প্রশ্ন আছে এখানে 2টা, ঠিক আছে? এই সৃজনশীল 2টা প্রশ্ন কিন্তু তোমাদের বাড়ির কাজ থাকবে, বুঝতে পেরেছো? সৃজনশীল এই 2টা প্রশ্নে বাড়ির কাজ থাকবে। আর তোমাদের জন্য আমি বাড়ির কাজ যেটা দিচ্ছি সেটা হচ্ছে এই 2টা সৃজনশীল প্রশ্ন অবশ্যই বাড়ির কাজ করবা। আর এখান থেকে প্রতিটা পাঠ থেকে 1 থেকে 11 পর্যন্ত পাঠ আছে, তাই না? প্রতিটা পাঠ থেকে কমপক্ষে 10টি করে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর তৈরি করবো আর কি। পারা যাবে? জি মিস। তাহলে আমাদের কিন্তু এই অধ্যায়টা 10টা করে? হ্যাঁ, প্রতিটা পাঠ থেকে কমপক্ষে 10টা, তার মধ্যে লাস্টের পাঠটা একটু ছোট আছে, সেক্ষেত্রে যে পাঠটা একটু বড় সেখান থেকে একটু বেশি প্রশ্ন করবা। তার মানে প্রতিটা পাঠ থেকে 10টা করে হলেও কয়টা হয়? 11টা পাঠ আছে, কত পারবে? 110টি। 110টা। 110টা। তো চেষ্টা করবা, এটা তো একদিনে করলে কিন্তু তোমাদের কিছুই মনে থাকবে না, সেজন্য এটা অল্প অল্প করে তোমরা শুরু করবে। আজকে যেমন 3টা পাঠ পড়িয়েছে, আজকে 3টা পাঠ এটা করলা, তার আগে 2টা পাঠ করতে, এরকম করলেই হয়ে যাবে। প্রতিদিন 10টা করে। হ্যাঁ, প্রতিদিন 10টা করে করলে মনেও থাকবে, মুখস্থও থাকবে। তো সময় কি আমাদের শেষ হয়ে যাচ্ছে। আজকে পড়া আসলে এটা বোঝার তো আসলে আমরা জানি বিষয়গুলো, কিন্তু আমরা একটু অনুভব করব এবং মনে রাখার চেষ্টা করব, নামগুলো মনে রাখার চেষ্টা করব, আর কি ঘটনাগুলো ঘটেছিল, কে কে ছিল, এগুলো মনে রাখবো। তাহলে আমাদের পড়াটা মনে থাকবে। আর এই জিনিসগুলো বারবারই পড়তে হবে, না হলে মনে থাকবে না। তো আমাদের সময় প্রায় শেষের পথে, 10টা 30 পর্যন্ত সময়, তাই না? জি মিস। যারা 33 জন পার্টিসিপেন্টস ছিলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা অংশগ্রহণ করছে না তাদেরকে একটু জানানো যদি চেষ্টা করো খুব ভালো হয়, যে সবাই আমরা একসাথে ক্লাসটা করি, তাহলে আমাদের জানতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আর কার কোনো প্রশ্ন আছে আজকের পাঠে? পড়া নিয়ে কোনো প্রশ্ন আছে বা জানার আছে? নো মিস। কারো কোনো জানার থাকলে এখনো বলো, আর 1 মিনিট হয়তো সময় আছে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? ম্যাম আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।